হ্যালো স্টুডেন্টস, আজকে নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে এসেছি ক্লাস 10 এর। সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল। এই চ্যাপ্টারের সম্পূর্ণ কনসেপ্ট এই ভিডিওতে থাকবে এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে। কোয়েকশন প্র্যাকটিস করা হবে এখানেই এবং ইম্পর্টেন্ট কোয়েকশনগুলো প্র্যাকটিস করব। আর কনসেপ্ট এত ডেভেলপ হবে যাতে এই ভিডিও দেখেই তোমার এই চ্যাপ্টারটির যতগুলো অঙ্ক আছে সবগুলো করার মতো ক্ষমতা জন্মে যাবে। ঠিক আছে, তাই ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা পেন পেপার নিয়ে বসো, সাথে জলের বোতল। কারণ আমি চাই যে তোমরা উঠে না গিয়ে শুধু এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের কনসেপ্ট ডেভেলপ করে কোয়েকশনগুলো সলভ করবে। ঠিক আছে, কেমন শুরু করি। তোমাদের বলছি যে এই ভিডিওটা দেখলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং কনসেপ্ট ক্লিয়ার মানে কি, তুমি সব কোয়েকশনগুলোর আনসার করতে পারবে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিও ফার্স্ট টু লাস্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো, বান্ধবীদের সাথে শেয়ার করো। যার বন্ধু আছে বন্ধুর সাথে শেয়ার করো, যার বান্ধবী আছে বান্ধবীর সাথে শেয়ার করো এবং তাদের সাথে শেয়ার করো যাদের খুব দরকার। ঠিক আছে, ফ্রি স্টাডি মেটেরিয়ালস তোমাদের জন্য ওয়ান অ্যান্ড অনলি শিক্ষায়তন ইনস্টিটিউটে। ঠিক আছে, দেখো বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি। একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়, যদি তার ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তুমি তার ক্ষেত্রফল বের করতে পারো। কি, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে আর, দ্যাট ইজ রেডিয়াস যদি দেওয়া থাকে, ধরে নাও একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ কি আর, তুমি কি করতে পারবে, ওই বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবে। ক্ষেত্রফলটা কি হয়, পাই ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, পাই ইন্টু আর স্কোয়ার বর্গ একক। একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়, তার ব্যাসার্ধের স্কোয়ারের সাথে তুমি কি করো, পাইকে গুণ করে দাও, তখন বৃত্তটির ক্ষেত্রফল বেরিয়ে যায়। ঠিক একইভাবে এই বৃত্তের আমরা কি বের করতে পারি, পরিধি বের করতে পারি। পরিধিটা কি হয়, 2 পাই আর একক হয়। ঠিক আছে, এগুলো তোমরা ক্লাস 6, 7, 8, 9 এসবে পড়াশোনা করেছো। আজকে আমরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের সাথে সাথে তার ছোট ছোট পার্ট, এগুলোর নাম কি, এগুলোর ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি তা শিখব এবং বৃত্তচাপ কি, বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারি, একটা ছোট পার্টের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারি তা দেখবো। ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকো, কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো পরিষ্কার। ঠিক আছে, তো কি দেখো, বৃত্তকলা এবং বৃত্তাংশ, এই দুটো কনসেপ্ট, এই দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে। কি, বৃত্তকলা এবং বৃত্তাংশ। বৃত্তকলা কোন জায়গা এবং বৃত্তাংশ কোন জায়গা, চলো দেখি। বৃত্তকলা কি, একটি বৃত্তের, এই দেখো একটি বৃত্ত আছে, তার দুটি ব্যাসার্ধ এবং এই যে বৃত্তচাপ আছে, এই জায়গা, এই দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ মিলে যে জায়গাটা উৎপন্ন করে তাকে বলে বৃত্তকলা। এবং বৃত্তকলা দুটি টাইপের হয়, একটা কি অধিবৃত্তকলা আর একটা হচ্ছে শুধুমাত্র বৃত্তকলা। অধিবৃত্তকলা কি আর শুধুমাত্র বৃত্তকলা কি তা জানবো। তাছাড়াও বৃত্তের আরো কিছু অংশ আছে, সেগুলোও জানবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। ঠিক আছে, কন্টিনিউয়াসলি দেখতে থাকো। বৃত্তকলা যে, এর দুটি অংশ থাকে, মানে দুটি নাম থাকে, দু ধরনের বৃত্তকলা থাকে, একটা হচ্ছে উপবৃত্তকলা আর একটা কি অধিবৃত্তকলা। ছোট অংশটাকে আমরা বলি উপবৃত্তকলা। এই যে ছোট অংশটা, এই ব্যাসার্ধ এবং এই বৃত্তচাপ মিলে যে বৃত্তকলাটা সৃষ্টি করে তাকে বলি উপবৃত্তকলা। কি বলি, উপবৃত্তকলা। বৃত্তকলা, চাঁদের যেমন বিভিন্ন কলা থাকে না, যে চাঁদ প্রথমে এইভাবে থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর আরো বড় হয়, এরকম করে চাঁদ বিভিন্ন দশায় তার পৃথিবীকে প্রদক্ষিণ করে। ঠিক একইভাবে আমরা বৃত্তকেও এভাবে কলা হিসেবে ভাগ করতে পারি। ঠিক আছে, কলা হিসেবে ভাগ করতে পারি। তো বৃত্তের এই যে ছোট কলাটাকে আমরা বলি উপবৃত্তকলা, আর এই বড় অংশটাকে বলি অধিবৃত্তকলা। কি বলি, অধিবৃত্তকলা। অধিবৃত্তকলা। এবার ছোট অংশ বড় অংশ তোমরা বুঝবে কিভাবে, ছোট অংশ বড় অংশ বুঝবে কিভাবে, দেখো, যদি একটা বৃত্তের উপবৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য বলি, তাহলে তার অধিবৃত্তকলার ক্ষেত্রফলও তুমি বের করতে পারবে। তুমি কি করতে পারো, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে এই অংশের ক্ষেত্রফল মাইনাস করে দাও, অথবা আমি তোমাদের আরো ফর্মুলা শিখিয়ে দেব, সেটা ইউজ করেও করতে পারবে। তাছাড়া
তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে বৃত্ত সম্পর্কে, তাও বের করতে পারবে। তো দেখবো আমরা কিভাবে করি, ঠিক আছে, দেখতে থাকো। তো বৃত্তের দু ধরনের কলা থাকে, কি? অধিবৃত্ত কলা, উপবৃত্ত কলা। অধিবৃত্ত কলা হচ্ছে বড় অংশটার ক্ষেত্রফল, আর উপবৃত্ত কলা হচ্ছে ছোট অংশটার ক্ষেত্রফল। ঠিক একইভাবে বৃত্তের দুটি অংশ থাকে। ধরো একটা বৃত্ত আছে, বৃত্তের যে কোনো একটি যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে, কি করে? বৃত্তের যে কোনো একটি যা বৃত্তকে দুটি অংশে ভাগ করে, এই ছোট অংশটাকে বলি আমরা উপবৃত্তাংশ। কি বলি? উপবৃত্তাংশ। দেখো, ছোট বৃত্তকে অংশটাকে কি বলি? উপবৃত্তাংশ। আর বড় অংশটাকে কি বলি? অধিবৃত্তাংশ। অধি মিন্স বেশি, ঠিক আছে? অধিবৃত্তাংশ। তাহলে যেভাবে বৃত্তকলা দুই টাইপের থাকে, বৃত্তাংশ দুই টাইপের থাকে, একটা হচ্ছে উপবৃত্তাংশ, একটা হচ্ছে অধিবৃত্তাংশ। তো এক্সামে কি বলে? বৃত্তকলার ক্ষেত্রফল বের করো, অথবা বৃত্তাংশের ক্ষেত্রফল বের করো। উপবৃত্তাংশের ক্ষেত্রফল বলতে পারে, অথবা অধিবৃত্তাংশের ক্ষেত্রফল বলতে পারে। ঠিক আছে, দেখতে থাকো আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করি। তার জন্য আমরা কিছু ফর্মুলা শিখবো এবং শর্ট ট্রিকও শিখতে পারি, যেগুলো কাজে লাগবে শর্ট কোয়েশ্চন সলভ করতে গিয়ে। ঠিক আছে, দেখো, একটি বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, ঠিক আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এবং এই ব্যাসার্ধকে যদি আমি 360 ডিগ্রি রোটেট করাই, মানে এভাবে 360 ডিগ্রি ঘুরাই, তার মানে এই ব্যাসার্ধ কি করবে? পুরো বৃত্তটাকে একবার ঘুরে আসবে। তার মানে এই ব্যাসার্ধ পুরো বৃত্তকে একবার কাভার করবে। মানে এইভাবে যখন ঘুরবে তখন কি করবে? পুরো বৃত্তটাকে কাভার করে নেবে। তো কি হয়, যদি একটি বৃত্তের ব্যাসার্ধকে 360 ডিগ্রি রোটেট করে, আমরা কি করি? 360 ডিগ্রি রোটেশন করাই, ঘুরাই, তখন কি হয়? সে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলকে আবৃত করে। তার মানে 360 ডিগ্রি কোণে ঘুরলে ঘুরলে বৃত্তের ক্ষেত্রফল কত হয় বলতো? বৃত্ত এর ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়ে থাকে। মানে 360 ডিগ্রি রোটেশনের জন্য বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। কার 360 ডিগ্রি রোটেশনের জন্য? ব্যাসার্ধের 360 ডিগ্রি রোটেশনের জন্য বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। এবার আমরা চাই একটা ছোট অংশ, মানে ব্যাসার্ধটা জাস্ট একটা ছোট অ্যাঙ্গেল মুভ করেছে। ধরে নাও ব্যাসার্ধটা এই জায়গা থেকে, এখান থেকে জাস্ট এখানে গিয়েছে। এবার এই জায়গা থেকে যখন ওই জায়গাতে গিয়েছে, তখন যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, ধরে নাও সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার অনেকের মনে আসতে পারে, স্যার এই থিটা তো বুঝি না। থিটা কিছু না, তুমি যেভাবে নাম্বারের ভেরিয়েবল হিসাবে এক্স ওয়াই জেড ধরো, আমরা অ্যাঙ্গেলের ভেরিয়েবল হিসাবে কি ধরেছি? থিটা ধরেছি। তুমি চাইলে এখানে এ বি সি যে কোনো কিছু ধরতে পারো, পি কিউ আর। তো থিটা কি? থিটা একটা অ্যাঙ্গেল, সে 0 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, যে কিছু বলে দাও, মানে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। তো যদি এই ব্যাসার্ধকে আমি থিটা ডিগ্রি রোটেট করাই, তার মানে এই ব্যাসার্ধ এখান থেকে চলে যাবে এখানে। এবার এই দুটো ব্যাসার্ধের অবস্থান আর এই বৃত্তচাপ মিলে যে জায়গাটা তৈরি হলো, তাকে বলবো আমরা উপবৃত্তকলা। এই উপবৃত্তকলার ক্ষেত্রফলটা কি হবে? ঠিক আছে, আমি এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বৃত্তের কেন্দ্রকে ধরে নিই আমরা ও, এখানে ব্যাসার্ধ ধরে নেই ও এ, আর এখানে ব্যাসার্ধ ধরে নেই ও বি। তার মানে এই যে এবি বৃত্তচাপ আর ও এ এবং ও বি, এই দুটি পজিশনের জন্য, মানে এই দুটি ব্যাসার্ধের জন্য বৃত্তের যে এই অংশটা হয়েছে, তাকে বলবো আমরা উপবৃত্তকলা, এবং তার ক্ষেত্রফল বের করতে পারবো। তো কিভাবে বের করব দেখি। 360 ডিগ্রি কোণে ঘোরার জন্য ব্যাসার্ধ যখন 360 ডিগ্রি ঘুরে, তখন ক্ষেত্রফল কতটুকু আবৃত করে? পাই আর স্কোয়ার। তার মানে যদি 1 ডিগ্রি আমরা ব্যাসার্ধকে ঘুরাই, কোণে ব্যাসার্ধকে ঘুরালে, ব্যাসার্ধ ঘুরলে কি হয়? কতটুকু ক্ষেত্রফল আবৃত করবে বলতো? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি, এতটুক ক্ষেত্রফল আবৃত করবে। ঠিক আছে, এতটুক ক্ষেত্রফল আবৃত করবে। তো আমরা চাই 1 ডিগ্রি নয়, থিটা ডিগ্রি, মানে এই 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 যে থিটা রোটেশন হয়েছে, তার জন্য কতটুক?
ক্ষেত্রফল সে আবৃত করবে। তাহলে ঐকিক নিয়মটাই তো আমরা এখানে অ্যাপ্লাই করছি। 360 জন্য পাই আর স্কোয়ার, 1 ডিগ্রির জন্য এত, তার মানে থিটা ডিগ্রির জন্য কত হবে? থিটা ডিগ্রি কোণে ব্যাসার্ধ ঘুরলে ক্ষেত্রফল আবৃত করবে কি? 1 ডিগ্রি কোণে ঘুরলে যা হয় তার সাথে থিটাকে গুণ করে দাও, থিটা ডিগ্রি। ঠিক আছে, এতটুকু। এবার এটাকে সুন্দর করে আমরা সাজাই, তাহলে কি আসবে? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তুমি ডিগ্রি না দিলেও হবে, কেন? এখানেও ডিগ্রি থাকবে, এখানেও ডিগ্রি থাকবে, সেম জিনিস। তার মানে আমি যদি এই ব্যাসার্ধকে জাস্ট থিটা ডিগ্রি রোটেট করাই, তার মানে যে বৃত্তকলাটা হবে তার ক্ষেত্রফল কি হবে? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এবার তুমি চাইলে এই ফর্মুলা দিয়ে যে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবে। কি বের করতে পারবে বলতো? যে কোনো বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবে। তোমাকে শুধু জানতে হবে যে থিটাটা কত, মানে দুটো ব্যাসার্ধের মধ্যে কোণ কত। এবার এই কোয়েকশনগুলো তোমাদের যে ডাইরেক্ট বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য নাও বলতে পারে। বলতে পারে যে ধরে নাও একটা ঘড়ির কাঁটা আছে, সে এখান থেকে, ঘড়ির মিনিটের কাঁটা আছে, সে এখান থেকে এখানে 5 মিনিটে গেল। ঠিক আছে, 5 মিনিটে গেলে সে কত ডিগ্রি যাবে, এবং সে বৃত্তের যে বৃত্তকলা সৃষ্টি হবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমাকে দেখতে হবে যে ঘড়ির মিনিটের কাঁটা 5 মিনিটে কতটুক অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে, ঘড়ির মিনিটের কাঁটা 5 মিনিটে কতটুক অ্যাঙ্গেল তৈরি করে। তারপর ঘড়ির কাঁটার মানে ব্যাসার্ধ জানতে হবে, মানে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য, দ্যাট ইজ তোমার যে ঘড়ি তার ব্যাসার্ধ হয়ে যাবে, ঘড়ির কাঁটার দৈর্ঘ্যটাই হবে তার ব্যাসার্ধ। মানে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য মিলে যে বৃত্ত বানাবো আমরা, সেই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? ঘড়ির কাঁটাই হবে। তো এই কনসেপ্ট ইউজ করে তুমি ক্ষেত্রফল বের করতে পারো। তো মেইন কথা কি, একটি বৃত্তকলার ক্ষেত্রফল কি হয়? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটাকে লিখে নাও, এটাকে লিখে নাও। মেইন ফর্মুলা কি? বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল কি? ধরে নাও এটা হচ্ছে বৃত্তকলা, এখানে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? উপবৃত্তকলার ক্ষেত্রফল এটা কিন্তু। উপবৃত্তকলার ক্ষেত্রফল, উপবৃত্তকলার ক্ষেত্রফল হয় থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, কি হয়? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। বুঝতে পেরেছো? উপবৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করবে, এটাই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে সব বৃত্তকলার ক্ষেত্রফল বের করবে। এবার এবার কি, এবার দেখো, বৃত্তকলার তো ক্ষেত্রফল আমরা বের করে নিলাম, আমাদের চাই বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করব। বৃত্তকলার ক্ষেত্রফল বের করে নিয়েছো, তুমি চাইলে এই ফর্মুলা ইউজ করে অধিবৃত্তকলারও ক্ষেত্রফল বের করতে পারবে। তার আগে আমরা দেখে নেব যে কিভাবে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে হয়, তারপর এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, দেখতে থাকো। এবার বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখে নিই। ধরো একটা বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ আর, এবং এই দুটি ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, এবার তোমাকে বলছে যে এই যে বৃত্তচাপটা আছে, এই চাপের দৈর্ঘ্য বের করো, এই চাপের দৈর্ঘ্য বের করো। এবার বলো তো, যদি এই ব্যাসার্ধকে আমি 360 ডিগ্রি রোটেট করাই, ঘুরাই, তার মানে কি হবে? এই যে বৃত্তের পরিধিটা চলে আসবে, 360 ডিগ্রি রোটেশনে কি আসবে? এই বৃত্তের টোটাল পরিধি চলে আসবে। তাহলে এই বৃত্তের 360 ডিগ্রি কোণে ঘুরলে পরিধি কি হয়? পরিধি বা বৃত্তচাপ কি হয়? পরিধিটাই হচ্ছে বৃত্তচাপ। ঠিক আছে, পরিধি বা চাপ কি হয়? বৃত্তচাপ কি হয়? 2 পাই আর হয়। তার মানে 1 ডিগ্রি কোণে পরিধি কত হবে? 2 পাই আর বাই 360 হবে। ঠিক আছে, এবার বলো থিটা ডিগ্রি কোণে ঘুরলে, থিটা ডিগ্রি কোণে ঘুরলে বৃত্তের পরিধি কি হবে? 2 পাই আর বাই 360 ইন্টু থিটা হবে। তুমি চাইলে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। অথবা তুমি চাইলে কি করতে পারো, এই 2 দিয়ে এটা ক্যান্সেল করে দিলে কি চলে আসবে? 180, উপরে থাকবে থিটা ইন্টু পাই আর। তার মানে এই ব্যাসার্ধকে যদি আমি জাস্ট থিটা ডিগ্রি মুভ করাই এদিকে বা এদিকে, তখন কি হবে? বৃত্তের এই যে চাপের দৈর্ঘ্য কি হবে? এতটুক হবে। কি হবে? এই পরিমাণ হবে। এটাকে ফর্মুলা হিসেবে লিখে নাও। এটা বৃত্তের চাপের দৈর্ঘ্য, তাহলে এর একক কি হবে? শুধুমাত্র একক, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিলিমিটার থাকলে মিলিমিটার। ঠিক আছে, তো
তুলে নাও তাড়াতাড়ি, ঝটপট করে এই ফর্মুলাগুলো তুলে নাও। আমরা এই ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখবো একটু পরে। তো আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। এবার আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে আমাদের জন্য, ঠিক আছে? তো আমরা দেখলাম কি একটা বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল কি হতে পারে, বৃত্তচাপের দৈর্ঘ্য কি হতে পারে। এবার তোমাদের কিছু শর্ট ট্রিক শিখিয়ে দিই, ঠিক আছে? তোমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য যদি বলে, তাহলে তোমরা কিভাবে বের করবে? তো এগুলো তো ফর্মুলা দিয়ে বের করে দেবে, কিন্তু যদি বলে বৃত্তের উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করো, তখন কি করবে? ঠিক আছে, সব বুঝে নিই, তারপরে অ্যাপ্লিকেশনগুলো দেখবো। ধরো একটা বৃত্ত আছে, বলেছে যে এই বৃত্তের এই উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করো। বৃত্তের কেন্দ্র ও এখান থেকে একটা ব্যাসার্ধ আছে এইভাবে, একটা ব্যাসার্ধ আছে এইভাবে, আর এখানের অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে থিটা, বৃত্তের ব্যাসার্ধ আর দিয়ে দিয়েছে। তাহলে বৃত্তের উপবৃত্তাংশের ক্ষেত্রফল কি হবে? এটা আমরা নর্মালি কিভাবে বের করব, সেটা হচ্ছে, দেখো, উপবৃত্তাংশের ক্ষেত্রফলে কি আছে? বৃত্তকলার ক্ষেত্রফল আছে, তাছাড়া একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে। তাহলে তুমি কি করতে পারো, উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে গিয়ে প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল বের করো, তার থেকে এখানে যে ত্রিভুজটা থাকবে, যে ধরনের ত্রিভুজই থাকুক না কেন, তার ক্ষেত্রফল বের করে মাইনাস করে দাও। অথবা তুমি শর্ট ট্রিক কি ইউজ করতে পারো, এটা লিখে নাও। নর্মালি কি হবে, উপবৃত্তকলার ক্ষেত্রফল থেকে উপবৃত্তকলার ক্ষেত্রফল থেকে উপবৃত্তকলার ক্ষেত্রফল থেকে তুমি মাইনাস করে দেবে কি, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল যদি মাইনাস করে দাও, তখন কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করে দিলে এই যে বৃত্তাংশটা আছে, উপবৃত্তাংশ আছে, তার ক্ষেত্রফল চলে আসবে। এটা হচ্ছে নর্মাল, রীতিমতো, মানে আমাদের যে নিয়ম সেই অনুসারে আমরা করতে পারি। তাছাড়া উই ক্যান ইউজ এ ফর্মুলা। সেটা কি? এটা হচ্ছে কি, উপবৃত্তাংশের ক্ষেত্রফল। তো উপবৃত্তাংশের ক্ষেত্রফল যে উপবৃত্তাংশের উপবৃত্তাংশের ক্ষেত্রফল, ঠিক আছে, আমি ক্ষেত্র লিখে দিচ্ছি, উপবৃত্তাংশের ক্ষেত্র। তো উপবৃত্তাংশের ক্ষেত্রফল একটা ফর্মুলা কি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু, দেখো এর আগে বুঝে নেই কনসেপ্টটা কি, ফর্মুলা মানে এই ট্রিক শেখার আগে বুঝতে হবে। এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এখানে কি আছে, উপবৃত্তকলা। উপবৃত্তকলার ক্ষেত্রফল কি হয়? নর্মালি উপবৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে না? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। আর এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, সব সময় সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা মনে রাখবে, এটা এই হয়, কি হয়, আর স্কোয়ার ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। যারা ত্রিগুণমিতি জানো তাদের জন্য এই ফর্মুলাটা কি, আর স্কোয়ার ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। যারা জানো না তাদের জন্য এই বেসিক জিনিসটা কি, উপবৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করে দিলেই চলে আসবে। আর যারা জানো তারা কি করতে পারো, এই ফর্মুলাটাকে ইউজ করে ডাইরেক্ট তুমি উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে পারো। তাছাড়া তুমি চাইলে এটাকে সিম্পলিফাইড করে লিখতে পারো, আরো আর স্কোয়ার কমন নিয়ে নাও, থাকবে কি, পাই থিটা বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এবার এখানের অ্যাঙ্গেলগুলো থাকতে হবে তোমার জানা মতো। যেমন এখানে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি থাকে, বা 90 ডিগ্রি থাকে, বা 120 ডিগ্রি থাকে, মানে এই অ্যাঙ্গেলটা যদি এই সমস্ত ভ্যালুর মধ্যে থাকে, তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। আর যদি এখানের অ্যাঙ্গেলটা শুধুমাত্র 30 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি যদি থাকে, তাহলে তুমি এটাকে আরো সিম্পলিফাইড একটা ফর্মুলা আছে, সেটা ইউজ করে বের করতে পারবে, পাই বাই থিটা, পাই ইন্টু থিটা বাই 360 ডিগ্রি মাইনাস সাইন থিটা বাই 2। এটা কোন সময় ইউজ করতে পারবে বলো তো? এটা যখন অ্যাঙ্গেলগুলো এগুলো হবে, যখন অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, মানে এখানের অ্যাঙ্গেলটা যখন 30, 60, 90 হবে, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আর
এখানের অ্যাঙ্গেল যদি 1690 বা 120 হয় তাহলে তুমি এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, কিন্তু এটা ইউজ করলে হবে না। কেন? কারণ 120 ভ্যালু তুমি জানো না, সাইন 120 ডিগ্রির ভ্যালু তুমি জানো না। তার মানে এগুলোর ক্ষেত্রে এটা সুইটেবল, ঠিক আছে, আর এগুলোর ক্ষেত্রে এটা সুইটেবল। বুঝে কোয়েকশনটা সলভ করবে। এবার রীতিমতো অনুসারে তুমি করতে পারবে, তাছাড়া এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেও করতে পারবে। বুঝতে পেরেছো? এবার দেখি আমরা কিভাবে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটি। আমি স্লো কথা বলছি, তোমরা চাইলে ভিডিওটিকে 2x করে দেখে নাও বা 1.5x করে দেখে নাও, বাট আমি বলবো যে আমি যেভাবে ভিডিওটি করছি তোমরা ঠিক সেইভাবেই দেখো, যাতে তোমাদের কোনো কথা স্কিপ না হয়। অনেক সময় কি হয়, ভিডিও ফাস্ট করলে স্কিপ হয়ে যায়। ঠিক আছে, বাট দেখতে থাকো, তোমাদের যেভাবে সুবিধা দেখতে থাকো, ভিডিওটির সাথে সাথে নোট করতে থাকো। এই যে ফর্মুলাগুলো আছে এগুলো কি উপবৃত্তাংশের ক্ষেত্রফল, মানে এই জায়গার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা এবং এটা বা এটা। ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। কিন্তু যদি তুমি এই ফর্মুলাটা না জানো তখন কি করবে বলো তো? তখন তুমি এই উপবৃত্ত কলার ক্ষেত্রফল বের করবে, তারপর সেখান থেকে কি করবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করে দেবে, তখন চলে আসবে শুধুমাত্র এই জায়গার ক্ষেত্রফল। তাকে কি বলবো আমরা? উপবৃত্তাংশের ক্ষেত্রফল। এবার যদি বলে অধিবৃত্তাংশের ক্ষেত্রফল বের করো, তখন কি করবে, উপবৃত্তাংশের ক্ষেত্রফল থেকে, মানে সরি, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই উপবৃত্তাংশের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দেবে। মাইনাস করে দিলেই চলে আসবে কি, মাইনাস করে দিলেই চলে আসবে আমার এই যে অধিবৃত্তাংশের ক্ষেত্রফল চলে আসবে। কি? অধিবৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করে নিলে আমরা অধিবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে পারবো। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা উপবৃত্তাংশের ক্ষেত্রফল মাইনাস করে দেব। বুঝতে পেরেছো? ক্লিয়ারলি লিখে রাখো সাইডে খাতার মধ্যে যে এটাই হচ্ছে কনসেপ্ট। এবার নেক্সট কোয়েকশন, মানে নেক্সট কনসেপ্টের উপর বেস করে দেখি আমাদের কি কোয়েকশন আছে। ঠিক আছে, দেখো কি আছে। কি বলেছে? একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান। কিসের ক্ষেত্রফল সমান? একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান। তবে তাদের পরিসীমার অনুপাত কি হবে? কি বলেছে? একটি বৃত্তের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাদের পরিসীমার অনুপাত কি? তাহলে একটি বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল যদি সমান হয় তখন আমরা কি করতে পারবো, তাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, আর যে সম্পর্ককে ইউজ করে আমরা পরিসীমার অনুপাত বের করব। ঠিক আছে, তাহলে সলভ করতে গিয়ে আমরা ধরে নেই যে বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ কি, আর, আর একক। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ধরে নেই এ একক। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরেছি আর, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি ধরেছি, এ একক। এবার তারা কি বলেছে যে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার হয়, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার। তার মানে কি বলেছে, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে এর ভ্যালু কি আসবে বলতো, মানে এ স্কোয়ার ইকুয়ালস টু আসছে কি আমার পাই আর স্কোয়ার। তার মানে এর ভ্যালু কি আসবে বলতো, স্কোয়ার রুট অফ পাই আর স্কোয়ার। এবার আর স্কোয়ারের তো স্কোয়ার রুট করতে পারবে, সেটা কি চলে আসবে, আর চলে আসবে, আর রুট ওভার অফ পাই থাকবে। ঠিক আছে, তাহলে এ ইকুয়ালস টু কি, আর রুট 5, সরি রুট পাই। ঠিক আছে, এবার আমরা কি বের করবো বলতো, পরিসীমার অনুপাত। এবার বর্গক্ষেত্রের পরিসীমা কি বলতো, বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। পরিসীমা কি, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। দ্যাট মিনস বাহুর দৈর্ঘ্য কি বেরিয়ে এলো আমাদের, এর ভ্যালু কি এসেছে, এর ভ্যালু এসেছে আর ইন্টু রুট পাই। তার মানে আর ইন্টু রুট পাই। আর বৃত্তের পরিসীমা বলতে কি বুঝো বলতো, বৃত্তের পরিসীমা বলতে বৃত্তের পরিধির কথা বলা হয়েছে। বৃত্তের পরিসীমা দ্যাট ইজ বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি কি হয়, 2 পাই আর হয়, 2 পাই আর হয়। এবার এই দুটোর অনুপাত বের করব, বর্গক্ষেত্রের পরিসীমা এবং বৃত্তের পরিসীমার অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 আর রুট পাই, আর বৃত্তের পরিসীমা কি, 2 পাই
আর। এবার এই আর ক্যান্সেল, এখান দিয়ে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 2 চলে আসবে, আর রুট ওভার পাই দিয়ে যদি এই পাইকে ডিভাইড করি এখানে চলে আসবে রুট পাই। তার মানে এখানে থাকছে কি 2, আর এখানে থাকছে রুট ওভার অফ পাই। যদি বুঝতে অসুবিধা হয় কিভাবে আমি রুট পাই দিয়ে পাইকে ডিভাইড করেছি, আমি এদিকে দেখিয়ে দিচ্ছি। দেখো পাই বাই রুট পাই আছে না, এবার পাই মানে কি, পাইকে কি আমরা লিখতে পারবো না রুট পাই ইন্টু রুট পাই? কারণ আমরা জানি সেম জিনিস যদি এভাবে রুটের ভেতরে থাকে তাহলে ওটা বেরিয়ে আসে। মানে তুমি এভাবে ভাবতে পারো কি রুট পাই কি, পাই হচ্ছে রুট পাই এর স্কোয়ার, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে পাই চলে আসবে, এখানে রুট পাই আছে, তো একটা এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি রুট ওভার অফ পাই। তার মানে ব্যাসার্ধের অনুপাত কি থাকলো আমাদের 2:রুট পাই, দ্যাট ইজ অপশন নাম্বার বি কারেক্ট, 2:রুট পাই। বুঝতে পেরেছো কিভাবে কোয়েকশন সলভ করবে? নেক্সট কোয়েকশন দেখি কি আছে। এভাবেই কনসেপ্ট, এখানে মেইন কনসেপ্ট কিছু ইউজ হয়নি, এটা নর্মাল কনসেপ্ট, শর্ট কোয়েকশন জিজ্ঞেস করে দেখে এগুলো আমরা করিয়েছি, ঠিক আছে। নেক্সট কোয়েকশন দেখো কি আছে। এই কোয়েকশনটা দেখো ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে, বোর্ডেও এসেছে, টেস্টেও এসেছে। আর ব্যাসার্ধের কোনো বৃত্তে ফাই কোণ বিশিষ্ট, কি বলেছে, আর ব্যাসার্ধের কোনো বৃত্তে ফাই কোণ বিশিষ্ট একটি বৃত্তকলার ক্ষেত্রফল হবে। এবার এই ফাই দেখে অনেকের মাথায় প্রবলেম চলে আসে, কি ফাই কি দিয়ে দিল, কিছুই না, কি বলেছে যে একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ কি আর, ক্যাপিটাল আর। এবার ফাই কোণ বিশিষ্ট একটা বৃত্তকলা, দ্যাট ইজ এখানে একটা কোণ আছে সেটা হচ্ছে ফাই, সেই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? আমরা নর্মালি কি জানি বৃত্তকলার ক্ষেত্রফল কি হয়, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার। এবার এখানে থিটার ভ্যালু কি দিয়েছে, ফাই দিয়েছে, জাস্ট ফাই দিয়েছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফাই দিয়ে দিয়েছে, 360 না লিখে 360 লিখলেও হবে, পাই আর স্কোয়ার। এবার অপশনের সাথে মিলিয়ে নাও, দেখো তো কোন অপশনের সাথে মিলছে কি, এটার সাথে মিলছে না, এটার সাথেও মিলছে না, এখানে 180 দিয়ে দিয়েছে, এটার সাথেও মিলছে না, এখানে 360 আছে কিন্তু এখানে 2 পাই আর, এটা তো বৃত্ত চাপের দৈর্ঘ্য, তাহলে এটাও নয়। এবার এটা এটা দেখো এখানে যদি আমি 2 দিয়ে ইন্টু করি আর এখানে যদি 2 দিয়ে ইন্টু করি তাহলে কি আসছে, 5/720 ইন্টু 2 পাই আর স্কোয়ার। তাহলে ট্রিক করে কি দিয়ে দিয়েছে, এখানে 360-র সাথে 2 দিয়ে ইন্টু করে দিয়েছে, আর ওইখানেও পাই আর স্কোয়ারের সাথে 2 দিয়ে ইন্টু করে দিয়েছে, জাস্ট ট্রিক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এটা কি বৃত্তকলার ক্ষেত্রফল, যদি বলতো বৃত্তচাপের দৈর্ঘ্য কি হবে তাহলে তো এটা হতো আমাদের আনসার, ঠিক আছে না। এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, বুঝতে পেরেছো? বৃত্তকলার ক্ষেত্রফল কি, ফাই কোণ বিশিষ্ট একটি বৃত্তকলার ক্ষেত্রফল, তুমি এটা লিখলেও তোমার হতো বা এটা লিখলেও হবে, ঠিক আছে। নেক্সট কোয়েকশন দেখো কি, এটা কনসেপ্টের উপরে ছিল, ঠিক আছে, কোয়েকশনগুলো নোট করতে থাকো এবং লিখতে থাকো। 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 30 সেমি ব্যাসার্ধের বৃত্তের একটি যা বৃত্তের কেন্দ্রে 60 কোণ উৎপন্ন করে। ইনফরমেশন দেখেই আমরা ছবি আঁকতে পারবো, কি একটি বৃত্ত আছে যার একটা যা আছে সে কি করছে, বৃত্তের কেন্দ্রে 60 কোণ উৎপন্ন করেছে, এই কোণটা কি 60। এবার কি বলেছে, উপবৃত্তাংশের এবং অধিবৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং √3 ভ্যালু কি ইউজ করার জন্য বলেছে, এত, এবং পায়ের ভ্যালু এত ইউজ করার জন্য বলেছে। তো একটা জিনিস মনে রাখবে, এটা নোট হিসেবে লিখে রাখো সাইডে, কি যদি বৃত্তের কেন্দ্রে যদি বৃত্তের কেন্দ্রে যদি বৃত্তের কেন্দ্রে দেখো বৃত্তের কেন্দ্রে 60 কোণ উৎপন্ন করে কোনো যা, ঠিক আছে, কোনো যা যদি বৃত্তের কেন্দ্রে, এভাবে লেখো, কোনো যা বৃত্তের কেন্দ্রে যা বৃত্তের কেন্দ্রে 60 কোণ উৎপন্ন করলে উৎপন্ন ত্রিভুজটা কি হবে জানো, উৎপন্ন ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ, লিখে নাও, সমবাহু ত্রিভুজের সিম্বল ইউজ করেছি। যদি বৃত্তের কেন্দ্রে 60 কোণ উৎপন্ন করে কোনো যা, তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা হবে সমবাহু ত্রিভুজ। আর যদি বৃত্তের কেন্দ্রে 90 কোণ উৎপন্ন করে কোনো যা, তাহলে এই যে ত্রিভুজটা হবে সেটা হবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই কথাগুলো লিখে নাও, ঠিক আছে, কাজে লাগবে। এবার কি বলেছে যে এই বৃত্তের উপবৃত্তকলার
থেকে আমরা উপবৃত্তাংশের এবং অধিবৃত্তাংশের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের বলেছে। তো আমরা চাইলে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে বের করতে পারি, আর নর্মাল ভাবেও বের করতে পারি। ঠিক আছে, আমি প্রথমে নর্মাল ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে, তারপর ফর্মুলা দিয়ে দেখিয়ে দিব কিভাবে বের করা যায়। ঠিক আছে, তো নর্মালি যদি আমাদের বের করতে হয়, আমাদের প্রথমে এই উপবৃত্ত কলার ক্ষেত্রফল বের করতে হবে, তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এবং ত্রিভুজের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দেবো আমরা উপবৃত্ত কলার ক্ষেত্রফল থেকে। এবার তোমরা কি জানো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য a, তার ক্ষেত্রফল কি হবে বলো তো? √3/4 ইন্টু a স্কোয়ার। এটা লিখে নাও। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? √3/4 ইন্টু a স্কোয়ার। এটা লিখে নাও, এটা কাজে লাগাবে এই কোয়েকশনে। ঠিক আছে, এবার আমাকে বলো উপবৃত্ত কলার ক্ষেত্রফল কি হবে এই ছবির ক্ষেত্রে? উপবৃত্ত কলার ক্ষেত্রফল, উপবৃত্ত কলার ক্ষেত্রফল এটা কিভাবে বের করতে পারি বলতো? θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার। এবার এখানে বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে তারা 30 সেন্টিমিটার, মনে রাখবে এটা 30 সেন্টিমিটার। দ্যাট ইজ আমাদের এই যে সমবাহু ত্রিভুজ আছে তারও বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। এবার বৃত্তকলার ক্ষেত্রফল বের করে নিই। এখানে অ্যাঙ্গেল আসবে 60 ইন্টু পাই এর ভ্যালু বলেছে 3.14 ইউজ করার জন্য 3.14, আর আর স্কোয়ার মানে 30 ইন্টু 30। ঠিক আছে, এবার এটা দিয়ে এটা ডিভাইড করলে কি আসবে? 6 চলে আসবে। তারপর উপরে কি আসবে? 3.14 ইন্টু 30 কি হয়? 900/6। এখানে দুটো জিরো আছে, বুদ্ধি করে হিসাব করে নাও তাড়াতাড়ি। এখানে দুটো জিরো আছে, তার মানে কি হবে? এই জিরো মিনস 100 ভেবে তুমি কি করতে পারো? এই 100 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে চলে আসবে 314 ইন্টু 9/6। এবার 6 কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি 2 টাইমস, এখানে 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 3 টাইমস, 2 দিয়ে এটাকে আমি ডিভাইড করতে পারবো, কি আসবে বলো তো? 15 7। ঠিক আছে, 157 আসবে। ঠিক আছে, এবার 3 ইন্টু 157 কি আসে? 3 ইন্টু 157 300, তারপরে আসবে 400 করে নেই। 157 ইন্টু 3 কি? 300, 150, 21, 174। আচ্ছা, তাহলে কি আসবে? এটার আনসার চলে আসবে 471 সেন্টিমিটার স্কোয়ার। এই যে উপবৃত্ত কলার ক্ষেত্রফল কি? এই উপবৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে 471 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা কি করব? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলকে মাইনাস করে দেব এই ক্ষেত্রফল থেকে। এবার বলতো এই যে বৃত্তের কলাতে যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল কি হবে? সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। লিখবে তাহলে কি লিখবে? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি বলতো? ফর্মুলা তোমাদের লিখে দিয়েছিলাম, √3/4 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি 30, তার মানে 30 ইন্টু 30। কি ফর্মুলা? কি √3/4 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মিন বাহু ইন্টু বাহু, তার মানে এবার √3 ভ্যালু কি ইউজ করার জন্য বলেছে? 1.732/4 আছে। এবার 30 ইন্টু 30 কি? 900। এবার এই দুটো জিরো আছে এখানে, মানে 100 দিয়ে ইন্টু করলে কি আসবে? পয়েন্ট চলে যাবে 1, 2 ডিজিট পিছিয়ে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে না 173.2/4 ইন্টু 9। এবার এটাকে আমি 4 দিয়ে ডিভাইড করে দিই। ডিভাইড করে দাও তো, কি আসবে? 4 4 যা 16, 16, তার মানে এখানে থাকবে কি? 1। ঠিক আছে, এবার 1 মানে 13, 13 এর মধ্যে 4 যাবে কত টাইম? 3 টাইমস, তাহলে 43। তার মানে থাকবে এখানে আরো 1, এটাকে নিয়ে নেব এখানে, তাহলে এখানে দেব পয়েন্ট 12, 3 4 যা 12 ইন্টু 9। ঠিক আছে, এই 9 তো থাকবেই। ঠিক আছে, 900, তাহলে 43.3 ইন্টু 9, তাহলে 43.3, 433 ইন্টু 9 করে দিই। 3 9 যা 27 এর 7 থাকবে 2, 3 9 যা 27, 28, 29 থাকবে আবার 2, 9 4 যা 36, 37 and 38, 38। তারপর পয়েন্ট কত ডিজিট পরে বলো তো? পয়েন্ট হচ্ছে একটা ডিজিট পরে পয়েন্ট, তার মানে এখানে হবে 389.7 সেন্টিমিটার স্কোয়ার।
তার মানে এই যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল কি 389.7 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে আমরা যদি এবার আমাদের মেইন টার্গেট কি ছিল বলতো, আমাদের মেইন টার্গেট ছিল উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করার। তাহলে উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা কি হবে বলতো, উপবৃত্তাংশের ক্ষেত্রফল হবে উপ দেখো উপবৃত্তাংশের ক্ষেত্রফল, উপবৃত্তাংশের ক্ষেত্রফল এটা কি, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, মানে উপবৃত্তকলার ক্ষেত্রফল, উপবৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে, মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। এবার উপবৃত্তকলার ক্ষেত্রফল কি বেরিয়েছে 471, আর কি ত্রিভুজের ক্ষেত্রফল কি বেরিয়েছে 389.7। তাহলে এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে আমার কি এই উপবৃত্তাংশের ক্ষেত্রফল, উপবৃত্তাংশের ক্ষেত্রফল। এবার মাইনাস করে দাও, 471 থেকে মাইনাস করে দাও কি 389.7, তাহলে এখানে 0.0 দিয়ে দাও। এবার 10 থেকে 7 মাইনাস করে দিলে 3 চলে আসবে। এবার এখানে 0 থেকে 9 মাইনাস করতে পারবে না, এখানে 1 নিয়ে আসবে। 10 থেকে 9 চলে গেলে 1। তারপর এখানে 6 থেকে 8 মাইনাস করতে পারবে না, এখান থেকে এখানে 1 নিয়ে আসবে। 16 থেকে 8 গিয়ে চলে গেলে 81, এখানে 3 থেকে 3 চলে গেলে 0, মানে কি আসবে 81.3 সেন্টিমিটার স্কোয়ার। কোন জায়গার ক্ষেত্রফল, এই যে উপবৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল। এবার শুধু উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করলে হবে না, আমাদের অধিবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি উপবৃত্তাংশের ক্ষেত্রফল মাইনাস করে দিই চলে আসবে আনসার। এটা তোমরা বাড়িতে করবে। এই নেক্সট পার্টটা কি, অধিবৃত্তাংশের ক্ষেত্রফল কিভাবে বের করবে, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, মানে বৃত্তের ক্ষেত্রফল পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে মাইনাস করে দিবে কি এই যে অধিবৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল, মানে 81.3, এটাকে মাইনাস করে দিলেই তোমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই কোয়েশ্চনগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করবে। মনে রাখবে যে যদি কোনো যা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সে হবে সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো কিভাবে বের করতে হয়, ফর্মুলা আছে। তারপর এটা কিভাবে করলাম আমরা, আমরা নর্মাল বেসিক্যালি মানে যেগুলো আমরা করে থাকি নিয়ম অনুসারে করলাম। এবার আমরা চাইলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেও তার ক্ষেত্রফল বের করতে পারতাম, এই যে উপবৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল বের করতে পারতাম। এটা দেখিয়ে দিই তোমাদের কিভাবে বের করতে হয়। ঠিক আছে, ডাইরেক্ট আমরা কি করতে পারি, উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে পারি। কি আছে বলতো, বৃত্তের এর দৈর্ঘ্য জানি না আমরা, বৃত্তের বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার, বলেছে যে এই যে বৃত্তাংশ আছে উপবৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল কি, তার উপবৃত্তাংশের ক্ষেত্রফল কি হয় বলতো, উপবৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল ফর্মুলাটা কি ছিল বলো, একবার মনে মনে ভাবো, আমি যখন বলি বলো কি বলো বলো, তখন নিজের ক্ষেত্রে ভাবার চেষ্টা করো। ঠিক আছে, শুধু শুধু তোমাদের জন্য বলছি বলো বলো, কেন বলবো, কারণ তোমাদের তো ভাবতে হবে। এবার কি, সেটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু থিটা ইন্টু পাই বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ঠিক আছে, সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, অথবা শুধুমাত্র সাইন থিটা ডিভাইডেড বাই 2। একটা কি আছে, এটা হচ্ছে সাইন থিটা বাই 2, মানে থিটাকে আমি 2 দিয়ে ডিভাইড করছি, তারপর কস থিটা বাই 2, আর এটা কি শুধুমাত্র সাইন থিটা বাই 2। ফর্মুলাতে লিখলে তোমরা বুঝতে পারবে। আর মিন্স 30, তাহলে 30 ইন্টু 30, তারপর থিটা কি, থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ইন্টু পাই বাই 360 মাইনাস সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এবার যারা সাইন 60 ডিগ্রি ভ্যালু জানো তাদের জন্য তো খুবই ইজি, তাহলে 3 ইন্টু 3 9, মানে এখানে 900 চলে আসবে। তারপর এটা দিয়ে এটা ডিভাইড করলে কি চলে আসবে বলো তো, 6 চলে আসবে। আর পায়ের ভ্যালু কি বলেছে ইউজ করার জন্য, 3.14 বাই 6 মাইনাস সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, √3/2, আর নিচে আছে আরেকটা 2। তারপর এখানে শুধু হিসাব হিসাব করে নাও, আনসার সেম চলে আসবে। ঠিক আছে, সেম চলে আসবে, এভাবে তোমরা করবে। ঠিক আছে, তোমরা যদি চাও এভাবে করতে পারো, অথবা
আমরা যেভাবে নর্মালি করেছিলাম, প্রথমে উপবৃত্তগুলোর ক্ষেত্রফল বের করেছি, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, তারপর করেছি। এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, ঠিক আছে। নেক্সট, সেটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট যাতে মাথায় থাকে কিভাবে করতে হয়। দেখো কোয়েশ্চেন কি বলেছে, একটি বৃত্তাকার টেবিল ঢাকনিতে 6টি নকশা রয়েছে, নকশা কাটা রয়েছে। হ্যাঁ, যদি টেবিলের ঢাকনিটির ব্যাসার্ধ 28 সেন্টিমিটার হয়, টেবিলের ঢাকনিটির ব্যাসার্ধ কি 28 সেন্টিমিটার, তবে প্রতি বর্গমিটারে 0.5 টাকা হিসাবে ওই নকশা তৈরি করতে মোট খরচ কত হবে তা নির্ণয় করো। তাহলে কি বলেছে, যে প্রতি বর্গমিটারে যদি আমার 0.35 টাকা খরচ হয়, তাহলে এই নকশাটা, এই যে পুরো টেবিল ঢাকনিটা আছে তা তৈরি করতে মোট কত খরচ হবে, টেবিল ঢাকনির এই যে নকশাটা তৈরি করতে মোট কত টাকা খরচ হবে বের করার জন্য। তার মানে আমাদের কি করতে হবে বলতো, আমাদের এই যে উপবৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল বের করতে হবে, এই উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে হবে। আর সৌভাগ্যক্রমে কি হয়েছে, সৌভাগ্যক্রমে এই যে উপবৃত্তাকার অংশ আছে না, উপবৃত্তাকার অংশ, যে উপবৃত্তাকার অংশ বলতে কি, উপবৃত্তাংশ, ঠিক আছে, উপবৃত্তাংশ গুলো সব জায়গাতে সমান, কিন্তু সিমেট্রিক, সব জায়গাতে সমান মাপেরই, ঠিক আছে। এখানে 60 ডিগ্রি, তার মানে এখানেও 60, এখানেও 60, এখানেও 60, এখানেও 60, এখানেও 60, কিভাবে এখানে 60 সবখানে 60 বলতো, কি করেছে, যে ঘড়ির কাঁটার মধ্যে 6টি নকশা, সরি, টেবিল ঢাকনিতে 6টি নকশা আছে, ঠিক আছে, 6টি এভাবে নকশা আঁকা আছে, 6টি নকশা আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6টি নকশা আছে। তো 6টি নকশা বানাতে গিয়ে আমাদের কি করতে হয়েছে, একটা দুটো তিনটে বেশকে আমাদের এভাবে ক্রস করতে হয়েছে। এবার তিনটে বেশে কি করেছে, টোটাল এই বৃত্তটাকে 6টা অংশে ভাগ করেছে। এবার প্রতিটা অংশের মধ্যে কত ডিগ্রি আছে বলতো, আমরা জানি যে এই যে অংশটা না, এই অংশটা তার মধ্যে 60 ডিগ্রি আছে। কেন 60 ডিগ্রি আছে, কারণ টোটাল 6টা ইকুয়াল পার্ট আছে, একটা পার্টে কত ডিগ্রি আমরা বের করব, কিভাবে বের করব বলতো, 6টা পার্টের মধ্যে 6 অংশে আছে কত ডিগ্রি, 6 অংশে আছে, 6 অংশে আছে 360 ডিগ্রি, মানে এরকম 6টা অংশে কি আছে, টোটাল 6টা অংশে 360 ডিগ্রি আছে। তার মানে এই একটা অংশে কত ডিগ্রি থাকবে, একটা অংশে থাকবে 360/6, মানে 60 ডিগ্রি। এবার এই এই জিনিসটা আমি এখানে করিয়েছি কেন বলতো, কারণ শুধুমাত্র এমন তো না, তোমাদের তো বলতে পারে যে এরকম একটা সার্কেল আছে, তার মধ্যে এরকম 5টা ডায়ামিটার থাকে, ডায়ামিটারকে আমরা এভাবে এঁকে দিয়েছি 5বার, ঠিক আছে, কতবার হলো 1 2 3 4, আরেকবার এদিকে এঁকে দিই, ঠিক আছে। ইকুয়ালি এটা যদি ডিভাইড করে থাকে, পার্ট করে থাকে, তাহলে প্রতিটা পার্টের মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো, এটা বের করতে পারবো আমরা কিভাবে। এখানে কতটা ইকুয়াল পার্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয়টে সাতটা আটটা নয়টা 10টা, ঠিক আছে, 10টা ইকুয়াল পার্ট আছে। এবার 10টা পার্ট মিলে 10টা অংশে কতটুকু অ্যাঙ্গেল আছে বলতো, 10টা অংশে আছে 360 ডিগ্রি। তার মানে প্রতিটা অ্যাঙ্গেলে, প্রতিটা পার্টে কি থাকবে, প্রতিটা অংশে থাকবে 360/10, দ্যাট ইজ 36 ডিগ্রি। প্রতিটা পার্টে থাকবে 36 ডিগ্রি করে। তো এভাবে এই কনসেপ্টটা কাজে লাগবে। বাট এটার ক্ষেত্রে কিভাবে আমরা করবো বলতো, আমরা জাস্ট এই উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে, এই উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করব, তাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 6টা যে উপবৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তারপর কি বলেছে, যে প্রতি বর্গমিটারে 0.35 টাকা খরচ হয়, তার মানে আমাদের মোট যা ক্ষেত্রফল বেরোবে, এই যে 6টা উপবৃত্তাকার মানে উপবৃত্তাংশ আছে তার যে ক্ষেত্রফল বেরোবে, তাকে 0.35 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আমাদের আনসার চলে আসবে। তাহলে কিভাবে করতে পারি, আমরা চাইলে ফর্মুলা ইউজ করে করতে পারি, আর অথবা আমরা কি করতে পারি বলতো, চাইলে বেসিক যা জানি তা দিয়ে করতে পারি। এবার কি বলেছে, এই যে নকশাটি বানিয়েছি তাদের মধ্যে যে ওই টেবিল ঢাকনি যে ওই যে ব্যাসার্ধগুলো আছে না, এটা 28 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, 28 সেন্টিমিটার দিয়েছে। এবার আমরা চাইলে এই উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ছোট উপবৃত্তাংশের ক্ষেত্রফল কি হবে বলতো, উপবৃত্তাংশের ক্ষেত্রফল, সেটা ফর্মুলা কি বলতো, ক্ষেত্রফল হচ্ছে r² ইন্টু থিটা π/360 মাইনাস কি sin θ/2, এটা আমি ইউজ করছি।
আর স্কোয়ার মিন্স 28 ইন্টু 28, তারপর থিটার ভ্যালু কি 60 ডিগ্রি, পায়ের ভ্যালু বলেছে কিছুই বলেনি, ধরে নাও 3.14 আমরা ইউজ করে নিচ্ছি, আর এখানে আছে 60 মাইনাস সাইন 60 ডিগ্রি বাই 2, তারপর 28 ইন্টু 28 কি হবে বলো তো? আচ্ছা 28 আপাতত এভাবে থাক, তারপর এটা দিয়ে ডিভাইড 360, এটা দিয়ে ডিভাইড করলে কি আসবে 6 চলে আসবে, তারপর 3.14 ডিভাইডেড বাই 6 মাইনাস সাইন 30 ডিগ্রি ভ্যালু কি হচ্ছে √3/2, তার নিচে কি আসবে আবার 2, এটা হবে আমাদের উপবৃত্তাংশের ক্ষেত্রফল। ঠিক আছে, 28 ইন্টু 28 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 6 মাইনাস এই 2 ইন্টু 2 হয়ে যাবে √3/4, এবার √3 ভ্যালু বলেছে 1.7 ইউজ করার জন্য, নিচে থাকবে 4। এবার এটা কি, এটা হচ্ছে একটি মাত্র উপবৃত্তকলার মধ্যে যে এই বৃত্তাংশটা আছে, উপবৃত্তাংশ আছে তার ক্ষেত্রফল। এবার 6টা তোমাদের উপবৃত্তাংশ আছে, তার মোট ক্ষেত্রফল কি হবে, এটা ইন্টু 6, এটা হচ্ছে আমাদের 6টা মিলে মোট ক্ষেত্রফল। এবার এই ক্ষেত্রফলকে যদি আমি 0.35 দিয়ে ইন্টু করে দিই, আমাদের বেরিয়ে আসবে মোট কত টাকা খরচ হবে। তার মানে এই অঙ্কটা তোমরা বাড়িতে করতে পারবে, বাড়িতে করে এটার কমেন্টে আনসার বলে দেবে। ঠিক আছে, কি হয়েছে, আমরা একটা মাত্র বৃত্তকলার ক্ষেত্রফল বের করছি এই ফর্মুলা দিয়ে, তুমি চাইলে নর্মালি বের করতে পারো, তাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, 6টা বৃত্তকলা বলছি বৃত্তাংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তারপর যে ক্ষেত্রফল বেরোবে তাকে 0.35 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তোমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি ভিডিওটাকে পজ করে এই কোয়েকশনটা সলভ করো, করে আনসারটা কমেন্ট সেকশনে বলো, আর আমি দেখি নেক্সট কোয়েকশনে কি আছে। ঠিক আছে, নেক্সট কোয়েকশনটা আমরা সলভ করব, দেখি কি আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েকশন। ঠিক আছে, এটা সলভ করব তাড়াতাড়ি, ওই কোয়েকশনটার আনসারটা বলে দাও কমেন্ট সেকশনে, আর এটাও লিখে নাও, লিখতে থাকো। ঠিক আছে, ওই কোয়েকশনগুলো লিখতে থাকো, তোমাদের বইয়েরই কোয়েকশন, কিছু ইম্পর্টেন্ট কোয়েকশন আছে, লিখতে থাকো। তো আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, এবার কোয়েকশনটা তাড়াতাড়ি তুলে নাও, এবং এটা করার ট্রিক্স আছে, তাছাড়াও এটা আমরা নর্মালি করতে পারবো, আমি তোমাদের দেখাবো কিভাবে নর্মালি করতে পারবে এবং ট্রিক্স দিয়ে কিভাবে করতে পারবে। ট্রিক্স মিন্স দেয়ার ইজ এ ফর্মুলা, এই ফর্মুলাটাকে ব্যবহার করে তুমি এই অঙ্কটা করতে পারবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, দেখে নাও কি বলেছে, প্রদত্ত চিত্রে ও হলো বৃত্তটির কেন্দ্র। প্রদত্ত চিত্রে কি বলেছে, ও হলো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, চিত্রটা দেখো ভালো করে। তারপর এওয়াইবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলা হয়েছে, কি বলা হয়েছে, এওয়াইবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলা হয়েছে। এই যে এওয়াইবি চিত্র দেখতে পাচ্ছ, এই যে সাদা কালারের জায়গাটা আছে তার ক্ষেত্রফল বের করবে। তো এর জন্য তুমি কি করতে পারো, প্রথমে এই বৃত্তকলার ক্ষেত্রফল, উপবৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারো, তারপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, তারপর তুমি কোয়েশ্চনটা সলভ করতে পারো। কিন্তু আমরা ট্রিক্স দিয়ে এটা খুব ইজিলি করতে পারবো। ট্রিক্স মিন্স দেয়ার ইজ এ ফর্মুলা, আমি যে বলেছিলাম ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। কি দেখো, এখানে কোণের পরিমাণ কত, এখানে কোণ থিটা ইকুয়ালস টু দিয়ে দিয়েছে কত 120 ডিগ্রি। ঠিক আছে, ব্যাসার্ধ কি দিয়েছে, ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। তাহলে আমরা জানি উপবৃত্তাংশের ক্ষেত্রফল, উপবৃত্তাংশের ক্ষেত্রফল কি হয়, বৃত্তাংশের ক্ষেত্রফল সেটা হয় কি বলতো, এই উপবৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল। উপবৃত্তকলার ক্ষেত্রফল, উপবৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এ ও বি এর কি, এ ও বি এর ক্ষেত্রফল। এবার তুমি এই উপবৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবে, তার থেকে মাইনাস করবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এই দুটো তোমাদের বের করতে হবে। ঠিক আছে, তো তুমি এইভাবে ক্ষেত্রফল বের করতে পারবে। ঠিক আছে, এটা তুমি বাড়িতে করো, ক্ষেত্রফল বের করা তোমাদের শিখিয়েছি, কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, কিভাবে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হয়। এবার আমরা একটা শর্ট ফর্মুলা দিয়ে এটা করে নেব। ঠিক আছে, উপবৃত্তাংশের ক্ষেত্রফল, উপবৃত্তাংশের ক্ষেত্রফল সেটা কি, ফর্মুলা হচ্ছে
পাই আর স্কোয়ার থিটা বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, কি পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, তুমি চাইলে এখান থেকে আর স্কোয়ার কমন নিয়ে ফর্মুলাটাকে সুন্দর করে সাজাতে পারো, কি পাই থিটা বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তোমাদের সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি, কি তখনই এই ফর্মুলাটা ইউজ করবে যখন থিটার ভ্যালু কি আসছে 120 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো আসছে। ঠিক আছে, যদি তার থেকে ছোট আসে, যেমন ধরো 30 ডিগ্রি যদি চলে আসে, 30 ডিগ্রি এলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এটা শুধুমাত্র 30 ডিগ্রির জন্য। 30 ডিগ্রির জন্য থিটার ভ্যালু যখন 30 ডিগ্রি হবে তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, কি আর স্কোয়ার ইন্টু পাই থিটা বাই 360 মাইনাস হাফ ইন্টু সাইন থিটা। এটা কখন ইউজ করবে? যখন থিটার ভ্যালু কি আসবে 30 ডিগ্রি আসবে, দ্যাট ইজ এই কোণটা, এখানে যে কোণ আছে সেটা যখন 30 ডিগ্রি দেওয়া থাকবে তখনই তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তা না হলে তুমি বাকি 60 ডিগ্রির ক্ষেত্রে অথবা 90 ডিগ্রির ক্ষেত্রে অথবা 120 ডিগ্রির ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। আর তোমাদের কাছে সিম্পল যে রুলটা আছে জানা, কি উপবৃত্তগুলোর ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করে, এটা করে করতে পারো অথবা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে পারো। তো এখানে যেহেতু আমাদের অ্যাঙ্গেল কি দেওয়া আছে, কোণের পরিমাণ কি দেওয়া আছে বলো তো 120 ডিগ্রি, তার মানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যদি এখানে 30 ডিগ্রি দেওয়া থাকতো তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম না? এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, 60 ডিগ্রির ক্ষেত্রেও তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে এবং 90 ডিগ্রির ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র 120 ডিগ্রি যদি হয় তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না, এখন পারবে না, কিন্তু ক্লাস 11 উঠলে পারবে। ঠিক আছে, তাই বলছি যে তোমরা এটা মনে রাখো, শুধুমাত্র 30 ডিগ্রির জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, অথবা সবটির জন্য পারবে, 90 ডিগ্রির জন্য পারবে, 60 ডিগ্রির জন্য পারবে, 90 ডিগ্রির জন্য পারবে। কিন্তু 120 ডিগ্রি হলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না, তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিও। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, যখন 120 ডিগ্রি হবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে, 90 ডিগ্রি হলে এটা করতে পারবে, 60 ডিগ্রি হলেও এটা করতে পারবে। কিন্তু যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা পারবে না। আবার 30 ডিগ্রির জন্য যে ফর্মুলাটা সেটা তুমি 60 ডিগ্রির জন্যও করতে পারবে, 90 ডিগ্রির জন্যও করতে পারবে, কিন্তু 120 ডিগ্রির জন্য পারবে না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এবার আমরা ফর্মুলাতে বসিয়ে দিই ভ্যালুগুলো, হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, আমাদের কাছে দেওয়া আছে কি অ্যাঙ্গেল 120 ডিগ্রি দেওয়া আছে, আর আর কি, আর মানে রেডিয়াস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেন্টিমিটার, তার মানে 21 ইন্টু 21। ঠিক আছে, 21 ইন্টু 21 ইন্টু পাই ইন্টু থিটা মানে 120 ডিগ্রি বাই 360 মাইনাস সাইন থিটা বাই 2, দ্যাট ইজ সাইন 120 ডিগ্রি বাই 2 ইন্টু কস 120 ডিগ্রি বাই 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি নেক্সট পার্টটা এখানে করে দিচ্ছি, অন্য একটা কালার নিয়ে করবো যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো দেখো কি আসবে এখানে, 21 ইন্টু 21 তার মানে 441। ঠিক আছে, 21 ইন্টু 21 কি 441। তারপরে এখানে ক্যান্সেল করো, এটা দিয়ে এটা ক্যান্সেল করবে, এটা দিয়ে এটা ক্যান্সেল হবে 3 টাইমস। ঠিক আছে, পাই বাই 3। এবার পাইয়ের ভ্যালু বসানোর জন্য বলেছে 22/7, দ্যাট ইজ 22/7 বাই 3, দ্যাট ইজ এটার সাথে ইনটু হয়ে যাবে। ঠিক আছে না, এই যে পাইয়ের ভ্যালু যখন তুমি 22/7 বসাবে, 22/7 তাকে তুমি 3 দিয়ে ডিভাইড করছো, তার মানে কি এই 7 এর সাথে এই 3টা ইনটু হয়ে যাবে, মাইনাস সাইন 120/2, দ্যাট ইজ সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইন্টু আবার কস 60 ডিগ্রি। ঠিক আছে, কস 60 ডিগ্রি। এবার 441 ইন্টু নিচে 21 উপরে 22 মাইনাস সাইন 60 ডিগ্রি ভ্যালু কি √3/2 অ্যান্ড কস 60 ডিগ্রি ভ্যালু কি হাফ। ঠিক আছে, এবার এখানে একটু ক্যালকুলেশন করে নেই, কি আসবে 441 ইন্টু 22/21 মাইনাস √3/4 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। এভাবে তুমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আনসারটা খুব সহজে বের করতে পারো। ঠিক আছে, ট্রিক্স বুঝে গেছো কিভাবে করতে হয়? ট্রিক্স মিন্স ইটস এ ফর্মুলা, কোনো ট্রিক্স নেই, এটা ফর্মুলাটাকে শিখে নাও, লিখে নাও। ঠিক আছে, এবার যাদের ক্ষেত্রে এখনো কনফিউশন রয়ে গেছে তারা ভিডিওটিকে একবার রিওয়াইন্ড করে দেখো। ঠিক আছে, প্রথম থেকে আবার দেখার চেষ্টা করো কি আছে কি না।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখি। আচ্ছা দেখো, মনে রাখতে হবে তোমার ফর্মুলাগুলো যদি মনে না থাকে তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, ফর্মুলাগুলো একদম মনে রেখে অঙ্কগুলো করবে। এবার নেক্সট কোয়েশ্চনটা দেখো, খুবই ইন্টারেস্টিং, তোমাদের ভেরি কোয়েশ্চন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চন। একটি ঘোড়া 15 মিটার দূরে 15 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার তৃণক্ষেত্রের একটি কোণায় 5 মিটার লম্বা দড়ি দিয়ে একটি খুঁটিতে বাঁধা আছে। কি? একটি ঘোড়া একটি 15 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠে, ঠিক আছে, একটি ঘোড়া কি করেছে, 15 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার তৃণক্ষেত্রের একটি কোণায় 5 মিটার, একটি কোণাতে কি করেছে, 5 মিটার লম্বা দড়ি দিয়ে একটি খুঁটিতে বাঁধা আছে। তাহলে আমরা নির্ণয় করার জন্য বলছি আমাদের কি, ঘোড়াটি ওই ক্ষেত্রটির কতটুকু ক্ষেত্রফলের ঘাস খেতে পারবে। এবার এখানের কনসেপ্টটা হচ্ছে, ঘোড়ার যে দড়িটা আছে, গলায় বাঁধা যে দড়িটা আছে, তার দৈর্ঘ্য যতটুকু, ওই দৈর্ঘ্য অনুসারে যে ক্ষেত্রফলটা সে কভার করতে পারবে, ওই ক্ষেত্রফলেরই ঘাস সে খেতে পারবে। ঠিক আছে, তো আমরা কি করব, এই 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এক চতুর্থাংশের ক্ষেত্রফল বের করব। এই এক চতুর্থাংশের ক্ষেত্রফল কি হবে, ঘোড়ার কি ঘাস খাওয়ার অঞ্চল। ঠিক আছে, ঘোড়ার ঘাস খাওয়ার অঞ্চল। তো বুঝতে পেরেছো, একটা ঘোড়া কি আছে, একটা জমির একটা কোণাতে বাঁধা আছে। এবার ঘোড়ার যে দড়িটা আছে, গলায় যে বাঁধা দড়িটা আছে, তার দৈর্ঘ্য কি 5 মিটার। এবার এই 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্তে যে এক চতুর্থাংশে থাকবে না, এই অঞ্চলের ক্ষেত্রফলের সে ঘাস খেতে পারবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ঘোড়ার দড়িটা তো সবসময় লম্বা থাকবে এমন তো না, বা ঘোড়া তো তার মাথা এইভাবে লম্বা করে খেতে পারবে। ঠিক আছে, তো এই কনসেপ্ট এখানে আসবে না, এটাকে তুমি ইনস্ট্যান্ডার্ড ধরে নাও কি, যে এটা এতটুকু লম্বা দড়ি, এই দড়ির অঞ্চল অবধি সে খেতে পারবে। ঠিক আছে, এবার কিভাবে অঙ্কটা করবে বলো তো। যদি একটা ঘোড়া একটা জমির একটা কোণায়, একটা নির্দিষ্ট কোণায় বাঁধা থাকে, তাহলে কি হবে, সে এই এই যে জমিটা আছে তার এই জায়গার অঞ্চলের ক্ষেত্রফল থেকে যতগুলো ঘাস হবে সে খেতে পারবে। এবার এই অঞ্চলটা দেখতে কি একটা বৃত্তের 4/1 লাগে না, একটা বৃত্তের 4/1, 4/1, এটা হচ্ছে বৃত্তের 4/1, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা কি হবে, 90 ডিগ্রি হবে। তার মানে তুমি এভাবে ভাবতে পারো যে এই পুরোটা বৃত্তের ক্ষেত্রফল যদি πr² হয়, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল কি হবে, তার 4/1। ঠিক আছে না, 1/4 ইন্টু πr²। বুঝতে পেরেছো? কনফিউজ না হয় আবার শুনে নাও, এটা হচ্ছে বৃত্তের 4/1, ঠিক আছে, এক চতুর্থাংশ। তো এক চতুর্থাংশের ক্ষেত্রফল কিভাবে বের করবে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তার 4/1, দ্যাট ইজ এক চতুর্থাংশ কি হয়, 1/4 ইন্টু πr²। তো আমাদের কি বলেছে, যে যদি দড়িটার দৈর্ঘ্য কি হয়, দড়িটার দৈর্ঘ্য 5 মিটার হয়, তাহলে সে কত অংশের ক্ষেত্রফল খেতে পারবে। তো দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে কি 5 মিটার। বুঝতে পেরেছো? তার মানে আমাদের ব্যাসার্ধ কি এখন 5 মিটার। 5 মিটার ব্যাসার্ধের যে ক্ষেত্রফল হবে, বৃত্তের এক চতুর্থাংশের যে ক্ষেত্রফল হবে, সেই অঞ্চলের ঘাস খেতে পারবে। তাহলে ঘোড়াটি ঘাস খেতে পারবে, ঘাস খেতে পারবে সমান 1/4 অফ দি বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, 1/4 অফ দি বৃত্তের ক্ষেত্রফল। এবার 1/4 ইন্টু পায়ের ভ্যালু বলেছে 3.14 ইউজ করার জন্য, r² মানে 5²। ঠিক আছে, বর্গমিটার অঞ্চলের সে ক্ষেত্রফলের যে ঘাস থাকবে সে খেতে পারবে। এবার 1/4 ইন্টু 3.14 ইন্টু 25, তারপর একটু হিসাব করে নেব আমরা। ঠিক আছে, এটাকে 4 দিয়ে ইন্টু করে দিই, এটাকেও 4 দিয়ে ইন্টু করে দিই, তো এখানে 16 চলে আসবে, 1/16, এটা 4 দিয়ে ইন্টু করলে 100 চলে আসবে, 100 দিয়ে এটাকে ইন্টু করলে 314। এবার 16 দিয়ে এটাকে ডিভাইড করে দিই, আচ্ছা প্রথমে 2 দিয়ে ডিভাইড করে এটা 8 চলে আসবে, এটা চলে আসবে বলো তো কত, 152। তারপর এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করে এখানে 4 চলে আসবে, এটা 2 দিয়ে ডিভাইড করলে এখানে চলে আসবে 76। ঠিক আছে, তারপরে আবার 2 দিয়ে ডিভাইড করি, 2 থাকবে, এটা কি আসবে বলো তো 38। তারপর 2 দিয়ে ডিভাইড করি যদি, তারপর চলে আসবে 17। তার মানে 17 মিটার স্কোয়ার অঞ্চলের সে ক্ষেত্রফলের যে ঘাস থাকবে, সে ওই অঞ্চলের ঘাসটি খেতে পারবে।
ক্যালকুলেশন ভুল হলে তোমরা ক্যালকুলেশনটা করে নাও, ঠিক আছে? হতে পারে ভুল, বাট এটাই হচ্ছে রুল, এভাবেই তোমাদের করতে হবে, বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে। যদি দড়িটির দৈর্ঘ্য 5 মিটারের পরিবর্তে 10 মিটার করা হয়, যদি এই দড়ির দৈর্ঘ্য 5 মিটার থেকে পরিবর্তন করে 10 মিটার করা হয়, তবে কতটুক বেশি পরিমাণ ক্ষেত্রের ঘাস খেতে পারবে? এবার এই দড়ির দৈর্ঘ্য কি করা হয়েছে বলতো? এই দড়ির দৈর্ঘ্য 5 মিটার থেকে বৃদ্ধি করে 10 মিটার করা হয়েছে। এবার নতুন যে ক্ষেত্রফল হয়েছে সে বেশি কতটুকু খেতে পারবে, মানে এই অঞ্চলটার ঘাস সে খেতে পারবে এক্সট্রা। যদি 5 মিটার থেকে 10 মিটার করা হয়, প্রথমে 5 মিটার হলে কি করতো, এতটুকু অঞ্চলের ঘাস খেতে পারতো। এবার যেহেতু এটা 10 মিটার করা হয়েছে, তাহলে এক্সট্রা এই অঞ্চলের ক্ষেত্র যে ঘাস থাকবে সে খেতে পারবে। তাহলে আমাদের এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তো কিভাবে বের করব? প্রথমে এই উপবৃত্ত কলার ক্ষেত্রফল বের করব, তারপরে এই কলার ক্ষেত্রফল মাইনাস করে দেব, হয়ে যাবে এই কলার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এটা আমি মুছে ফেলি, এটা আমাদের কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? এবার দ্বিতীয় কেসে কি হয়? দ্বিতীয় কেসে হচ্ছে আমাদের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এবার 10 সেন্টিমিটার, না 10 মিটার, ঠিক আছে? তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল বা ঘোড়া ঘাস খেতে পারবে এই অঞ্চল, দ্যাট ইজ ঘাস খাওয়া অঞ্চল, ঘাস খাওয়া অঞ্চল। এটা কি? এটা হচ্ছে 1/4 অফ পাই আর স্কোয়ার, পাই হচ্ছে 3.14, আর আর স্কোয়ার কি? আর স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার, দ্যাট ইজ 10 ইন্টু 10, মানে 1/4 ইন্টু 10 ইন্টু 100, 100 দিয়ে যদি 3.14 কে ইন্টু করি তাহলে 314 চলে আসবে, এটা হবে মিটার স্কোয়ার হবে। এখানে 2 দিয়ে ডিভাইড করো, 2 থাকবে, এখানে 2 দিয়ে ডিভাইড করলে 157। ও তার মানে আগে ভুল করেছিলাম কোথায়, ঠিক আছে? আগেরটাতে ভুল হয়েছিল, এটা 152 আসবে কোথা থেকে, 157 আসবে না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে এটা দিয়ে এটাকে আবার যদি ডিভাইড করি তাহলে 78.5 চলে আসবে, দেখো তো, হ্যাঁ 78.5। তো 78.5 মিটার স্কোয়ার, এটা কি অঞ্চলের ক্ষেত্রফল বলতো? যখন এই দড়ির দৈর্ঘ্য তো 5 মিটার থেকে বাড়িয়ে 10 মিটার করা হয়েছে, তখন এই অঞ্চলের ক্ষেত্রফলের ঘাস সে খেতে পারে। তাহলে আগের কোয়েকশনে যে করেছিলাম আমরা ওটা আবার ঠিক করে নেই, কি 1। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, কি 5 মিটার, তাহলে ঘাস খেতে পারবে, ঘাস খেতে পারবে সেটা কি 1/4 অফ পাই আর স্কোয়ার, মিনস 3.14 ইন্টু আর স্কোয়ার হচ্ছে 25 মিটার স্কোয়ার। এবার এটা হবে কি 16, আর এটা হয়ে যাবে 314 আগের হিসাব। এবার 16 এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 8 চলে আসবে, এটা 2 দিয়ে ডিভাইড করলে চলে আসবে 157, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে চলে আসবে 4, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে চলে আসবে 78.5, এটাকে আবার 2 দিয়ে ডিভাইড, এটা একবারে 4 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে? 4 যাবে এটার মধ্যে 1 টাইমস, থাকবে এখানে 1, 3 থাকবে 3, 8 32 থাকবে এখানে কত বলো তো 78, না 3 9 যা 4 9 যা 36 থাকবে 2, 2 এখানে চলে যাবে 25.6, তারপরে 1 25 625, এটা এত চলে আসবে 19.625 চলে আসবে, ঠিক আছে? 19.625, তারপরে 19.625 মিটার স্কোয়ার অঞ্চলের ক্ষেত্রফল এর ঘাস সে খেতে পারবে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে এতটুকু অঞ্চলের ঘাস খেতে পারবে, তার মানে বলেছে যে এক্সট্রা কতটুকু খেতে পারবে এক্সট্রা, তবে কত বেশি খেতে পারবে, ঠিক আছে? কত বেশি কিভাবে বের করবে বলতো? মাইনাস করে বের করে দেবে, এটা থেকে এই ভ্যালুটা মাইনাস করে দিলেই চলে আসবে আনসার, ঠিক আছে? এটা তোমরা নিজে করে নিবে, ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমরাও ক্যালকুলেশনে ভুল করবে না, অনেক সময় আমাদের মানে অনেক পরিশ্রম হয় তাই ভুল হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমাদের একটা ডিমেরিটস, ঠিক আছে? অনেক সময় পরিশ্রম করার পর প্রবলেম হয়ে যায়, বাট তোমরা ভুল করবে না। দেখে নাও কিভাবে অঙ্কটা করবে। তো আপাতত আমি বলতে পারি যে এটাই আমাদের চ্যাপ্টারের লাস্ট কোয়েকশন ছিল, কারণ এতদূর অবধি যতগুলো কোয়েকশন আছে সবগুলোর কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে তুমি মোটামুটি সবগুলো কোয়েকশন আনসার করতে পারবে, ঠিক আছে? একটু বুদ্ধি লাগাবে, বাস অঙ্ক চলে আসবে। জাস্ট ফর্মুলাগুলো দেখে নাও কিভাবে করতে হয়, বুদ্ধি নিজের মতো করে খাটাও, অঙ্ক প্র্যাকটিস দাও, বাড়িতে যে বই আছে সেই বইয়ের কোয়েকশনগুলো প্র্যাকটিস দাও খাতা কলম নিয়ে,
মাথায় করার কোনো প্রয়োজন নেই, খাতা কলম নিয়ে প্র্যাকটিস দাও, তাতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আর পরীক্ষাতে কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছো সাইডে লিখে দিবে, ঠিক আছে? তাহলে ভালো হবে এক্সামিনারের ক্ষেত্রে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। হোপ দ্যাট তোমরা সবাই ভালোভাবে বাড়িতে পড়াশোনা করবে। তো নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো। প্রতিটা ভিডিওতে তোমাদের জন্য আমরা নতুন নতুন কোয়েকশনের নতুন নতুন ট্রিক্স আনার চেষ্টা করব। বাট এটা চেষ্টা করব যে তোমাদের সিলেবাস যা আছে তা আমরা খুব ভালোভাবে আহ, শেষ করার, যাতে করে তোমরা এই ভিডিওগুলো দেখেই অনেক কনসেপ্ট গ্যাদার করতে পারো এবং পরীক্ষাতে আনসার করতে পারো, ঠিক আছে? এবং আমরা আরও কিছু বলে দিই যে আমরা কোয়েকশন সেট প্র্যাকটিস দিব, ঠিক আছে? আমাদের এই চ্যানেলে কোয়েকশন সেট প্র্যাকটিস করা হবে এবং খুব সম্ভবত এই বছরই হবে। তো তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? ধন্যবাদ।